হ্যালো ফ্রেন্ডস, আমি দীপবেন্দু। আমি আজ তোমাদের ৫টি নতুন নতুন মুভি সম্পর্কে জানাবো। আর আমি জানাবো সেসব মুভির পটভূমি, সঙ্গীত সম্পর্কে, সেসব মুভির স্টারকাস্ট সম্পর্কে, এবং তোমরা সেই ৫টি মুভি সম্পর্কে আজ টোটাল ইনফরমেশন পেয়ে যাবে আমার এই ভিডিওটি থেকে। তো যারা যারা 18+ মুভি, ওয়েব সিরিজ বা থ্রিলার মুভি দেখতে খুবই পছন্দ করো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তারা কিন্তু সঙ্গে থেকো। কিছু কিছু সিনেমা আছে যেগুলো মুক্তির পর দর্শকের মনে প্রশ্নের সৃষ্টি করে। সিনেমাকে কোনো জনরায় ফেলা যায়, সেই দ্বিধা চেপে বসে মাথায়। 2020-এর 6 নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম সোনি লিভে মুক্তিপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র ওয়েলকাম হোম তেমনই এক ছবি। সিনেমাটি দেখার পর বিস্ময়ের রেশ থাকবে, তার সঙ্গে পাল্লা দিয়ে থাকবে দোটানা। কোন ঘরানার সিনেমা দেখলাম এতক্ষণ? হরর, থ্রিলার নাকি প্যারানর্মাল? ক্রাইমেও অনায়াসে ফেলা যাবে যাকে। তবে যাই হোক, দর্শককে অস্বস্তি থেকে সিনেমার গল্প স্বস্তিও দেবে এই ভেবে, যাক বাবা, অবশেষে সমাপ্তি ঘটল এর। এতটা মানসিক ধাক্কা সচরাচর দিতে পারেনি বলিউডের সিনেমা সাময়িককালে তো একেবারেই না। হ্যাঁ, আমি আজকে প্রথমেই যে মুভিটি সম্পর্কে তোমাদের জানাবো, সেই মুভিটির নাম হলো ওয়েলকাম হোম। ওয়েলকাম হোম একটি 18+ মুভি। এটা কিন্তু ফ্যামিলির সাথে কখনোই দেখা যাবে না। সো তোমরা এটা ওটিটি প্ল্যাটফর্মে দেখে নেবে, সোনি লিভেই পাওয়া যাবে। এরপরে আমি এগোবো এই মুভিটির পটভূমি সম্পর্কে জানাতে। এই মুভিটির কাহিনী হলো এইরূপ: শহর থেকে দূরে জনমানব শূন্য এলাকা, যতদূর চোখ যায় ধু ধু করে চারিদিক, মানুষের চিহ্ন নেই, জঙ্গল ডোবায় ভরপুর, একটি মাত্র দ্বিতল ভবন। এমন উপমা দিলে চোখের সামনে ভেসে ওঠে ভৌতিক কোনো বাড়ির প্রতিচ্ছবি। ওসব বাড়িতে কেউ যেতে চাইবে না, বিনা দাওয়াতে তো নয়, এমনকি নিমন্ত্রণ দিলেও নয়। এমন একটি বাড়ির সামনে এসে মোটর বাইক থামান এক ভদ্রলোক। পিপাসা পেয়েছে তার, কিন্তু বোতলের পানি শেষ। আরো একটি কারণ ছিল দাঁড়ানোর। সে কারণটি হলো, বাড়ির ভেতর থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না, প্রসব বেদনায় কাতর মায়ের চিৎকার। শুরুতেই দর্শককে একটা ধাক্কা মেরে পরিচালক চলে আসেন অনুজা নামক চাকরিজীবী নারীর কাছে, যিনি এক সরকারি স্কুলের শিক্ষিকা, মাঝবয়সী অবিবাহিত নারী। বিয়ে ঠিক হয়ে আছে, হবু স্বামী চায় না সে চাকরি করুক। ওদিকে অনুজা চান নিজের পায়ে দাঁড়াতে। এই দাঁড়াবার ইচ্ছার অবশ্য দাম নেই কারো কাছে। বাবাকে জানালো, তিনিও সায় দেন না। হবু জামাইয়ের পক্ষেই তিনি থাকেন। পারিবারিক কলহের বাধা অতিক্রম করে একা একজন নারী কর্মস্থলে যায়। সেখানেও নতুন সহকর্মী পুরুষ আর চোখ কামনার দৃষ্টি দিয়ে তাকায় তার দিকে। বড়বাবুকে জানালে তিনি দায়সারা ব্যবস্থা নেন। ভাবখানা এমন, এ আর আহামরি কি, অফিসের সহকর্মীর সঙ্গে এগুলো একটু একটু হয়। ঠিক এখানে এসে আমরা পরিচিত হই সমাজের এক শ্রেণীর সাথে, যারা নারীর প্রতি হওয়া অবমাননাকে স্বাভাবিক মনে করে, এমন মজা লুটে। পরের দৃশ্যে সহকর্মী নেহাকে নিয়ে অনুষ্কা বের হয় আদমশুমারি করতে। তালিকায় সবার শেষে থাকা বাড়ির অবস্থান সম্বন্ধে খাতায় ঠিকঠাক তথ্য নেই। অনুজার স্কুটারে স্কুটারে চড়ে দুজন বেরিয়ে পড়ে অনুসন্ধানে। এক সময় পেয়ে যায় জনমানবহীন ওই বাড়িতে যেতে নেহার মন সায় দেয় না। অনুজা ভাবে, একবার যখন এলামই, তখন বাড়িটি দেখে আসাই ভালো, তাহলে পুরো কাজটাই শেষ হয়ে যেত। বাড়ির দরজা নক করতেই ঝুম বৃষ্টি নামে।
বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পর দরজার ফাঁকে দেখা যায় এক তরুণীকে। ভেতরে প্রবেশ করে ওরা দুজন। ঘরের তরুণীর নাম প্রেরণা। সেই তরুণী গর্ভবতী, সন্তান প্রসবের সময় সন্নিকটে। আদমশুমারির বিষয়ে প্রশ্ন করে আনুজা। ঠিক তখন সেই গোলমালের আভাস পায়। ঘরে কতজন সদস্য আসে জিজ্ঞেস করলে প্রেরণা উত্তর দেয়, এটি প্রথম সন্তান কি না জানতে চাইলে সে না সূচক উত্তর দেয়, অথচ বাড়িতে কোনো সন্তানের অস্তিত্ব নেই। প্রেরণার নির্লিপ্ত জবাব, বাচ্চারা মরে যায়। সেখান থেকে চলে আসলেও আনুজার মাথা থেকে যাচ্ছিল না সেখানকার অদ্ভুত পরিবেশ এবং প্রেরণার রহস্যময়তা। নেহাকে এক প্রকার জোর করে রাজি করিয়ে কিছুদিন পর দুজন রওনা হয় সেই বাড়ির দিকে। এতক্ষণ যা বলা হলো তা সিনেমার প্রথম 15 মিনিটের চিত্র। পরিচালক ইচ্ছে করেই খানিকটা সময় নিয়েছেন কাহিনীতে ঢুকতে। টুকরো টুকরো দৃশ্যে দর্শককে বুঝিয়েছেন সামনে ঝড় আসতে চলছে, প্রস্তুত থাকুন। আনুজা এবং নেহা ওই বাড়িতে প্রবেশ করার পর থেকে আর এক সেকেন্ডও চোখ সরানোর উপায় থাকবে না। হলিউডি সিনেমায় আমরা দেখে থাকি প্রতি পদক্ষেপে উত্তেজনা, ভয় কাজ করে, দর্শকের মনস্তত্ত্ব নিয়েও খেলতে পারে তারা। বলিউড কিংবা ভারতের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাইকোলজি নিয়ে অসংখ্য পরিচালক নাড়াচাড়া করলেও ওয়েলকাম হোম যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। ওয়েলকাম হোম চলচ্চিত্রটির বেশ কয়েকটি ধাপ আছে। ভিডিও গেম যেমন একটার পর একটা লেভেল শেষ করে যত সামনে এগোনো যায় ততই কঠিন অপেক্ষা করে, অনুরূপভাবে এখানেও দর্শক তা খুঁজে পাবেন। দেখতে দেখতে হয়তো ভয় পেয়ে যাবেন, যা দুর্দশাগ্রস্ত হয়ে পড়বেন। ঠিক ন্যানো সেকেন্ডের মাথায় নতুন চমক, এরপর আরেকটা, আবার আরেকটা, এইভাবে রহস্য ক্রমেই ঘনীভূত হতে থাকে এবং মানুষ এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হতে থাকে। বাড়ির ভেতরে যাওয়া যাক। বিশাল বাড়িতে মাত্র 4 জন মানুষ। লীলা, যিনি বাড়ির কর্মী, গনসাই, বাড়ির প্রধান পুরুষ, প্রেরণা, যার রহস্য উন্মোচন করতে অনুজাদের 3য় দফা আগমন, এবং ভোলা, বাড়ির কাজের লোক। এর বাইরে বাড়ির এক পাশে একচালা আউট হাউস এবং মাঝে গোয়াল ঘর। ঘনশ্যাম কথা বলতে পারলেও মনোব্রত রাখে সিনেমার পুরোটা সময়। লীলার নির্দেশ নাটাই ঘুরলেও নাটাইয়ের মূল চড়ক অন্য কারো হাতে। লীলাও সময়ের কাছে অসহায়, তবু সিনেমার প্রধান ভিলেনের আসল গুটি লীলাই। ভোলা সম্ভবত সিনেমার সবচেয়ে শক্তিশালী চরিত্র। একটি সিনেমায় আপনি যখন কারো মৃত্যু কামনা করবেন কিংবা সেই চরিত্রের চূড়ান্ত পরিণতিতে সিজ বাজাবেন, বুঝতে হবে চরিত্রটি আপনার ভেতরে যেতে সক্ষম। ওয়েলকাম হোমও এমন একটি চরিত্র, পর্দায় ফুটিয়ে চলেছে পুরো সময়। ওয়েলকাম হোমকে আগাগোড়া নিখুঁত নির্মাণের তকমা অনায়াসে দেওয়া যায়। পরিচালনা, লোকেশন, সিনেমাটোগ্রাফি, আবহ সঙ্গীত, অভিনয়, সর্বত্র সর্বজনের মুনিয়ানসি বিদ্যমান। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। ভারতীয় উপমহাদেশের মারাত্মক সামাজিক সমস্যার আলোকে তৈরি চলচ্চিত্রটি একটি অঙ্কিতা নাড়াং। অঙ্কিতা এর আগে কাইপোচে সিনেমা ও দক্ষিণ ভারতের তামিলনাড়ুর জনপ্রিয় ছবি তুপাক্কির বলিউড রিমেক হলিউডেও ছিলেন। একক কৃতিত্ব এবং অবধি সেরাটা দিয়েছেন ওয়েলকাম হোমে। পরিচালক হিসেবে পুষ্কর মাহারাল গল্প বেছে নিয়েছেন ডার্ক এবং সেন্সিটিভ একটি ইস্যু নিয়ে। তাতে শতভাগ সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন তিনি। সাই হোপের সিনেমাটোগ্রাফির প্রশংসা করতে হবে। পরিচালকের ভাবনা এতখানি জীবন্ত করেছেন যে কেরল সিনেমাটোগ্রাফিতে বুঁদ হয়ে থাকা যাবে অবলীলায়। আবহ সঙ্গীত ছাড়া আসলে বাকি সব পানছে। মেঘদীপ বসু নির্ভর করেছেন সিনেমার উদ্ধর্তদের। মেঘদীপের আগে দঙ্গল ধ্বনি, তো দ্য আনটোল্ড স্টোরি, ছিচোড়ে, এয়ারলিফট, রাত আকেলি হে এর মতো চলচ্চিত্রের সঙ্গীত বিভাগে কাজ করেছেন। স্বাভাবিকভাবে ওয়েলকাম হোমের সঙ্গীত নিয়ে
ভক্তদের আলাদা আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়। মেঘদীপ তা যেভাবে মিটিয়েছে, এর চেয়ে ভালো আসলে হওয়া কঠিন। আরেকটু বলে রাখা ভালো, এই সিনেমার প্রযোজনার দায়িত্বে ছিলেন 6 জন: পরিচালক মহাবল এবং চিত্রনাট্যকার অঙ্কিতার পাশাপাশি প্রযোজক হিসেবে ছিলেন পরেশ রাওয়াল। চিত্রনাট্য, পরিচালনা, ক্যামেরার কাজ, সঙ্গীত অথবা লোকেশন সবাই পাঞ্চে হতো যদি অভিনয়ে ভাগ থাকতো। তা হতে দেয়নি একজনও। প্রত্যেককে নিজস্ব চরিত্রকে জীবন্ত করে ফুটিয়ে তুলেছেন। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে কলাকুশলীদের নিজেরাই উজাড় করে দেওয়া ছাড়া উপায় থাকে না। ওয়েলকাম হোমের টিম চরিত্রের সাথে মিলেমিশে এতটাই একাকার হতে পেরেছে, দর্শক ভুলে যাবে চোখের সামনে সিনেমা চলছে। চলচ্চিত্র একটি সমাজের প্রতিবিলম্ব স্বরূপ। নানাবিধ অসঙ্গতি ধরা দেয় সিনেমার জালে। সেসবের অনেকগুলো আমাদের চারপাশে রোজ ঘটে। কেউ কেউ সেটা স্বাভাবিকের নজরে দেখে, আবার কেউ কেউ সেটা অস্বাভাবিকভাবে চলে। যা দেখে শুনে আটকে উঠি আমরা, আমরা কোথাও গেলে নিরাপদ নেই। এটাই আমাদের দুর্বিষহ করে তোলে। বিশেষত নারীরা কোথাও গেলে দুর্বিষহ হয়ে পড়ে, তারা নির্যাতনের শিকার হয়। এবং ওয়েলকাম হোম বারবার বোঝায়, মানুষরূপী পশুদের সামনে আদতে কেউ নিরাপদ নয়। নারী, পুরুষ, শিশু, এসব নরপুরুষ সামনে নিদারুণ অসহায়। মনুষ্যত্বের ছিটেফোঁটা যাদের ছুটে পারে না, কান্নায় যারা পাশবিক সুখ পায়, তাদের কাছে মনুষ্যত্ব পাবার আশা রাখা বাতুলতা। মানুষ তবু আশায় বাঁচে, সুখকে পুনরায় ঘরে স্বাগত জানাবার করুণ আকুতি আশার পালে হাওয়া দেয়। এরপরে আমরা যে মুভিটি সম্পর্কে তোমাদের জানাবো, সেই মুভিটির নাম হলো সীতারমন। এটি খুবই একটি রোমান্টিক মুভি, এবং যারা রোম্যান্স একটু পছন্দ করো, খুব ট্রু লাভ ভালোবাসো, তাদের জন্য এই মুভিটি। এবং এবার আমি তোমাদের সামনে এই মুভিটির পটভূমি সম্বন্ধে সবিস্তারে আলোচনা করব। সীতারামম হচ্ছে 2022 সালের ভারতীয় তেলুগু ভাষায় প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র, যা হানু রাঘবপুদি দ্বারা রচিত ও পরিচালিত। ছবিটি প্রযোজনা করেছে বৈজয়ন্তী মুভিজ এবং স্বপ্না সিনেমা। ছবিতে অভিনয় করেছেন দুলকার সালমান, মৃণাল ঠাকুর, রশ্মিকা মান্দানা এবং সুমন্ত। চিত্রগ্রহণ করেছেন PS বিনোদ এবং শ্রেয়াস কৃষ্ণ, এবং সম্পাদনা করেছেন কোটাগিরি ভেঙ্কটেশ্বর রাও। ছবিটি 5ই আগস্ট 2022 প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিটির প্রধান ফটোগ্রাফি 2021 সালের এপ্রিলে শুরু হয়েছিল এবং 2022 সালের এপ্রিল মাসে হায়দ্রাবাদ, কাশ্মীর এবং রাশিয়ায় চিত্রগ্রহণের মাধ্যমে শেষ হয়েছিল। সীতারামম 5ই আগস্ট 2022 থিয়েটারে মুক্তি পায় এবং সালমান এবং ঠাকুরের গল্প, পরিচালনা, অভিনয়, সিনেমাটোগ্রাফি, সাউন্ড ট্র্যাক, প্রোডাকশন ডিজাইন এবং পুরনো স্কুল রোম্যান্সের চিত্রায়নের দিকে পরিচালিত সমালোচক এবং দর্শকদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। ছবিটি বক্স অফিসে 80 থেকে 98 কোটি আয় করে একটি বিশাল সমালোচক ও বাণিজ্যিক সাফল্য হিসেবে আবির্ভূত হয়। এটি 2022 সর্বোচ্চ আয়কারী তেলুগু চলচ্চিত্রগুলির মধ্যে একটি। সীতারামমকে প্রাথমিকভাবে তেলুগু এবং তামিল ভাষায় একই সাথে শুটিং করার পরিকল্পনা করা হয়েছিল। যাই হোক, তামিল ভাষায় গানের কথা পরিবর্তনের কারণে কানুন্না কল্যাণম ট্র্যাকটি তামিল সংস্করণে কান্নুকুলে হিসেবে পুনরায় শট করা হয়েছে। এই মুভিটির কাহিনীটি হলো এইরূপ: 1964 সালে একজন পাকিস্তানি চরমপন্থী আনসারি তার ষড়যন্ত্রের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীকে পেদা হিসেবে ব্যবহার করে কাশ্মীরি পণ্ডিত এবং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ভেঙে দেওয়ার প্রত্যাশা করেন, যার একটি অংশ হিসেবে তিনি কিছু মগজ ধলাই কিশোরকে কাশ্মীরে তার আদিবাসী হিসেবে বসবাস করতে পাঠান। 1985 সালে পাকিস্তানি পতাকা পোড়ানোর প্রতিশোধ হিসেবে তার গাড়িতে আগুন দেওয়ার জন্য একজন ভারতীয় সমাজসেবী আনন্দ মেহতার কাছে ক্ষমা চাওয়ার জন্য লন্ডনে তার বিশ্ববিদ্যালয়ের ডিন আফরিনকে দাবি করেন।
আফরিন প্রত্যাখ্যান করলে মেহতা তাকে 1 মাসের মধ্যে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলে, অন্যথায় তাকে জেলে পাঠানো হবে। আফরিন তার বিচ্ছিন্ন দাদা পাকিস্তানি সেনাবাহিনীর প্রাক্তন ব্রিগেডিয়ার আবু তারিকের সাথে পুনর্মিলনের উদ্যোগে নেয় এবং তার কাছ থেকে টাকা নেয়। তাই তিনি পাকিস্তানের করাচিতে উড়ে যান, শুধুমাত্র জানতে পারেন যে তিনি কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা গেছেন এবং তিনি নিজেই ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্টের একটি চিঠি দেওয়ার কথা তাকে বলে যায়। রাম 1965 সালে ভারতের হায়দ্রাবাদের সীতা মহালক্ষ্মীর কাছে লেখা যা তার দাদা ডাকের মাধ্যমে সরবরাহ করতে পারেননি। তারিকের ইচ্ছা অনুসারে চিঠিটি সীতার কাছে পৌঁছে দেওয়ার পরেই তিনি তার সম্পদের উত্তরাধিকারী হবেন। কোনো উপায় না রেখে আফরিন নূরজাহান প্রসাদে যায় হায়দ্রাবাদের, যেখানে চিঠিটির উদ্দেশ্যে ছিল কিছু, কিন্তু বুঝতে পারেনি যে প্রসাদটি তার রাজকুমারী নূরজাহান 20 বছর আগে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য দান করেছিলেন। আফরিন অনিচ্ছায় তার ভারতীয় সিনিয়র বালাজির সাহায্যে তালিকাভুক্ত করে এবং সুব্রমণিয়ামের সাথে দেখা করে একজন হিসাবরক্ষক, যিনি প্রায় 40 বছর ধরে নবাবের প্রাসাদে কাজ করেছিলেন এবং সীতার বিষয়ে খোঁজ খবর নেন, কিন্তু প্রাসাদে নিযুক্ত এই নামের কাউকে তিনি মনে রাখেন না। আফরিন রামের সম্পর্কে বিস্তারিত জানার সিদ্ধান্ত নেয়, বিশ্বাস করে যে এটি তাদের সীতার কাছে নিয়ে যেতে পারে এবং একটি মিলিটারি লাইব্রেরি থেকে সে রামের রেজিমেন্ট সম্পর্কে বিশদ সংগ্রহ করে এবং বালাজির সাথে অনন্তপুরমে তার রেজিমেন্ট সাথী বিকাশ বর্মার সাথে দেখা করে। বিকাশ এই দুজনের কাছে বর্ণনা করেছেন যে 1965 সালে মগজ ধোলাই করা কিশোররা নিজেদের কাশ্মীরের আদিবাসী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল এবং অসতর্কতাবশত আনসারি ভারতীয় সেনাবাহিনীর মেজরের কাছে একটি গুপ্তচরের মাধ্যমে তাদের বিবরণ ফাঁস করেছিল। সেলভান, যিনি রামের প্রতিবাদ সত্ত্বেও রামের উচ্চপদস্থ বিষ্ণু শর্মাকে তাদের হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। কিশোরদের হত্যার পর একজন ছাড়া আনসারি কাশ্মীরি মুসলমানদেরকে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানি দিয়ে কাশ্মীরে ধর্মীয় দাঙ্গার সূত্রপাত ঘটান। পরবর্তীতে কিশোরদের হত্যার অভিযোগ এনে এবং শুধুমাত্র তারা মুসলমান বলে সন্দেহ করে উত্তেজিত কাশ্মীরি মুসলমানরা ভারতীয় সেনাবাহিনীকে বয়কট করে এবং কাশ্মীরি পণ্ডিতদের বসবাসের জায়গা আগরতলাকে পুড়িয়ে দেয়। রাম তার রেজিমেন্টের সঙ্গীদের সাথে সমস্ত হিন্দুদের একটি নিরাপদ স্থানে জড়ো করতে সক্ষম হন এবং আনসারি ষড়যন্ত্র উন্মোচন করে মুসলমানদের ভুল ব্যাখ্যা মুছে ফেলেন, যার ফলে তার আগুন নিভিয়ে দেয় এবং ক্ষমা চায়। তাদের অভিনয়ের জন্য রাম এবং তার সঙ্গীরা প্রশংসিত হন এবং একজন সাংবাদিক বিজয়লক্ষ্মী তাদের সাক্ষাৎকার নিতে তাদের ঘাঁটিতে আসেন। বুঝতে পেরে যে রাম এমন একজন অনাথ ছিলেন যার কাছে কেউ তাকে লিখতেও পারেনি, বিজয়লক্ষ্মী রেডিওতে সবাইকে রামের প্রতি তাদের ভালোবাসা পাঠাতে বলেছিলেন। নিজে তাকে তার ছেলে বলে সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন। ফলস্বরূপ রাম বেশ কয়েকটি চিঠি পেতে শুরু করেন, যখন সীতা মহালক্ষ্মীর কাছ থেকে একটি তাকে মুগ্ধ করেছিল। সীতা দাবি করেছিলেন যে তিনি রামের সাথে বিবাহিত ছিলেন এবং তাদের বিয়ের বেশ কয়েকটি ঘটনা স্মরণ করেছিলেন, যা কখনো ঘটেনি। যাই হোক, চিঠিতে কোনো প্রেরকের ঠিকানা ছিল না যে রামকে, সে কে এবং সে দেখতে কেমন তা সম্পর্কে অজ্ঞাত। তার কাছ থেকে নিয়মিত চিঠি পাওয়ার সময় রাম বুঝতে পেরেছিলেন যে তিনি দিল্লি থেকে হায়দ্রাবাদের ট্রেনে উঠবেন। তার একটি চিঠিতে কয়েকটি বিবরণের মাধ্যমে এবং বিকাশের সাথে একই ট্রেনে চড়ে অবশেষে তিনি তাকে খুঁজে পেলেন এবং তাকে একটি চিঠিতে একটি ধাঁধা ব্যবহার করে চিনতে পারলেন, যা তিনি তার চিঠিতে লিখেছিলেন এবং তাকে তার চিঠির উত্তর দিয়েছিলেন। এবং হায়দ্রাবাদের তার বন্ধু দুর্জয় শর্মার ল্যান্ডলাইনে কল করতে না বলে তার বগি ছেড়ে চলে যান, যার সাথে তিনি আগামী কয়েকদিন থাকবেন। রাম এবং বিকাশ অনিচ্ছাকৃতভাবে মাদ্রাজের একটি ট্রেনে উঠেছিলেন এবং তাই হায়দ্রাবাদে পৌঁছতে তাদের কিছুটা সময় লেগেছিল। যেখানে দুর্জয়ের ল্যান্ডলাইন মারা গেছে বুঝতে পেরে রাম ভেঙে পড়েছিলেন এবং তিনি সীতার সাথে আর দেখা করতে পারবেন না ভেবে হতাশ হয়েছিলেন। যাই হোক, তিনি দুর্জয়ের বাড়িতে এসে রামকে ভুলে যেতে বলেন, কিন্তু তিনি অস্বীকার করেন এবং তিনি তাকে
না জানিয়ে চলে যান। এখন বিকাশ আফরিন এবং বালাজির কাছে প্রকাশ করে যে তিনি তার ব্যক্তিগত সমস্যার কারণে রামের সাথে দেখা করতে পারেননি এবং তাদের দুর্জয়ের ঠিকানা এবং বিষ্ণুর যোগাযোগ দেন। আফরিন একটি বাস স্টেশনে একটি টেলিফোন বুথের মাধ্যমে বিষ্ণুকে একটি ফোন কল করে, কিন্তু হায়দ্রাবাদের বাস ছেড়ে যাওয়ার সময় কলটি সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়। কেউ রাম সম্পর্কে জানতে চায় বলে কৌতূহলী বিষ্ণু রহস্যজনকভাবে আফরিনকে খোঁজার পরিকল্পনা স্থগিত করেন। পরেরটি দুর্জয়ের সাথে দেখা করে এবং সীতা চলে যাওয়ার পরে কি হয়েছিল তা জানতে পারে। রাম এবং দুর্জয় একটি জাদু প্রদর্শনীর জন্য গিয়েছিলেন, যা সীতা বলেছিলেন যে তিনি তার একটি চিঠিতে রাম তাকে নিয়ে যেতে চেয়েছিলেন। তার সফলভাবে সীতাকে খুঁজে পেতে সক্ষম হয়েছিল এবং রাম তার বন্ধু রেখার সাথে কথা বলেছিল, যিনি প্রকাশ করেছিলেন যে সীতা ভারতনাট্যম ছিলেন রাজকুমারী নূরজাহানের শিক্ষক। রাম ও সীতা একে অপরের সাথে সময় কাটাতে শুরু করেছিলেন এবং রাম অবশেষে জানতে পেরেছিলেন যে তিনি সীতাকে আগরতায় দাঙ্গা থেকে উদ্ধার করেছিলেন। তখনই তিনি তার দয়ালু প্রকৃতির প্রেমে পড়েছিলেন। রাম হিসাবরক্ষক সুব্রমণিয়ামকে বোকা বানানোর সাহস করে রাজপ্রাসাদে ঢুকে সীতার সাথে দেখা করেন, যাকে তিনি প্রস্তাব করেছিলেন, কিন্তু তিনি আবারও চলে যান কারণ তিনি কিছু কিছু তাকে প্রস্তাব গ্রহণ করতে বাধা দেয়। বর্তমানে দুর্জয় আফরিন এবং বালাজিকে সীতার একটি ছবি দেয়। রাম তার ক্যামেরা থেকে ক্লিক করেন, যা আফরিন তাকে শনাক্ত করার জন্য সুব্রমণিয়ামের কাছে নিয়ে যায়, কিন্তু প্রাসাদে একটি প্রতিকৃতির মাধ্যমে বুঝতে পারে যে সীতা আসলে রাজকুমারী নূরজাহান। আফরিন এবং বালাজি রেখার সাথে দেখা করেন, যিনি প্রকাশ করেন যে নূর রামের প্রেমে ছিল, কিন্তু তার নিয়তি তাকে গ্রহণ করতে বাধা দেয়। ওমানে তার পরিবারের সম্পদ হিসাবে আর্থিক সংকটের কারণে তাকে বন্দী করা হয়েছিল। তার ভাই ওমানের যুবরাজের সাথে তাকে বিয়ে করার জন্য একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। রেখা নূরকে রামের কাছে তার পরিচয় প্রকাশ করার পরামর্শ দিয়েছিলেন এবং তিনি তাকে তার পরিবারের কাছে যাওয়ার মাধ্যমে এটি করতে চেয়েছিলেন, যারা তাকে চিঠি লিখেছিল। যাই হোক, সেই দিনগুলিতে নূর রামের সাথে সংযুক্ত বোধ করে এবং কাশ্মীর চলে যাওয়ার সময় তার পরিচয় প্রকাশ করতে পারেনি। নূর তার সাথে যাওয়ার আশা করার আগে কিন্তু ওমানের যুবরাজ তাকে বিয়ে করতে সম্মত হওয়ায় সে তা করতে পারেনি। তাদের অজান্তেই একজন সাংবাদিক মাথারডাম তাদের ছবি ক্লিক করেন এবং একটি সাধারণ মানুষের সাথে নূরজাহানের সম্পর্কের কথা প্রকাশ করে পত্রিকায় প্রকাশ করেন। ওমানের যুবরাজ যখন একজন রাষ্ট্রদূতের মাধ্যমে নূরের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন, তখন নূর এর ভাই তাকে প্রকাশ করতে বলেছিলেন যে রামের সাথে তার কোনো সম্পর্ক নেই, তবে তিনি জানিয়েছিলেন যে তিনি রামের প্রেমে পড়েছিলেন এবং তার জন্য তার সম্পত্তি দিতে প্রস্তুত ছিলেন। তিনি তার ভাইয়ের কাছ থেকে বিরোধিতা পেয়েও এবং তার আসল পরিচয় সম্পর্কে না জানিয়ে কাশ্মীরে চলে যান। তিনি রামের সাথে কয়েকদিন কাটিয়েছিলেন এবং তার সহকর্মী এবং উদ্ধর্তদের সাথে পরিচিত হন। এখান থেকে তিনি রেখা আফরিন এবং বালাজিকে নূরের যোগাযোগ দেয়, যারা জানতে পারে যে সে কাশ্মীরে আছে এবং সেখানে তার সাথে দেখা করতে চলে যায়। কাশ্মীরে অবতরণ করার পর আফরিনকে বিষ্ণু ধরে ফেলেন, যিনি তাকে বাকি গল্প বলেন। আফরিন এবং বালাজির সাথে যোগাযোগ, যারা জানতে পারে যে সে কাশ্মীরে আছে এবং সেখানে তাদের সাথে দেখা করতে চলে যায়। নূর এবং রাম বিষ্ণু এবং তার স্ত্রী বৈদেহীর সাথে একটি অপ্রত্যাশিত নৈশভোজে নিযুক্ত হন। যখন বেঁচে থাকা পাকিস্তানি কিশোর বিষ্ণুকে হত্যা করার চেষ্টা করে, যাকে রাম উদ্ধার করেছিলেন, রাম কিশোরকে আনসারীর অভিপ্রায় সম্পর্কে বোঝালেন, তার অবস্থান সম্পর্কে জানতে পেরেছিলেন এবং কিশোরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার বোন ওয়াহিদা আনসারীর খপ্পর থেকে রক্ষা করবেন। ব্রিগেডিয়ার ওয়াই.কে জোশী এবং মেজর সালফান বিষ্ণু, রাম এবং অন্যান্য কয়েকজন অফিসারকে একটি গোপন মিশনে আনসারীকে হত্যা করার জন্য নিযুক্ত করেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে যে ব্যক্তি ফিরে আসবে না তাকে সেনাবাহিনীর নির্জন সৈনিক হিসেবে ঘোষণা করা হবে। নূরকে অশ্রুসিক্ত বিদায় জানিয়ে, যিনি ফিরে আসার পরে তাকে সত্য বলতে চেয়েছিলেন, রাম তার মিশনের জন্য রওনা হন এবং তার দলসহ পাকিস্তানে আনসারীকে সফলভাবে হত্যা করতে সক্ষম হন। তবে ওয়াহাদিয়াকে আগুনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ডক্টর সেনা জেনারেল আবু তারিক, যিনি তাদের উভয়ের প্রতি সহানুভূতিশীল ছিলেন
এবং ভারতীয় কূটনীতিক রাহুল ভার্মাকে ভারতে পাকিস্তানি বন্দীদের রাম ও বিষ্ণুর সাথে বাণিজ্য করার অনুরোধ করেছিলেন। যাই হোক, পাকিস্তানি সেনাবাহিনীর কেবল দুটির একজনকে ছেড়ে দিতে চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত রামের নির্দেশে বিষ্ণুকে ভারতে পাঠানো হয়েছিল। বর্তমানে বিষ্ণু সেই ঘটনার পরে আফরিনের কাছে প্রকাশ করেন পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীরে ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে ৩২ জন সৈন্যকে হত্যা করেছিল, যা সেনাবাহিনীকে অনুমান করতে বাধ্য করেছিল যে রাম একজন বিশ্বাসঘাতক এবং নূরকে সেই অপব্যাখ্যার জন্য অপমান সহ্য করতে হয়েছিল। যাই হোক, বিষ্ণু রামের প্রতি তার আস্থা প্রকাশ করেন এবং আফরিনের কাছেও প্রকাশ করেন যে তিনি ওয়াহিদা, যাকে রাম রক্ষা করার চেষ্টা করেছিলেন এবং যার কারণে তিনি নূর থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। আফরিন বিধ্বস্ত। এদিকে বালাজি নূরকে চিঠিতে পৌঁছে দেন, যিনি রামের স্মৃতি নিয়ে তার জীবনযাপন করেছেন এবং চিঠির মাধ্যমে জানতে পারেন যে পাকিস্তানি সেনাবাহিনী রাম এবং বিষ্ণুকে একটি শর্ত দিয়েছে যে কাশ্মীরে ভারতীয় সেনা ঘাঁটিগুলির বিবরণকে প্রকাশ করবে তাকে ছেড়ে দেওয়া হবে। রাম প্রত্যাখ্যান করলে বিষ্ণু সন্ত্রাসীদের হাত থেকে বৈদেহী এবং তার সন্তানদের রক্ষা করার জন্য আত্মসমর্পণ করেন। এই কারণেই সে আফসোস করে জীবন কাটাচ্ছে, আফরিনকে থামিয়ে দিয়েছে এবং চায় না চিঠিটি নূরের কাছে পৌঁছে যাক। নূর জানতে পারে যে রামকে চিঠির মাধ্যমে কারাগারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং বিচলিত হয়েছিল। তিনি এটির সাথে সংযুক্ত একটি সংবাদপত্রের ক্লিপিংও দেখতে পান, যা মার্থারডাম দ্বারা প্রকাশ করা হয়েছিল, যে রাম জানতেন যে নূরকে কিন্তু তিনি তার ধর্মের প্রতি যত্নশীল ছিলেন না, যেমন তার ভালোবাসা ছিল। নূর চিঠির মাধ্যমে বিষ্ণুকে উন্মোচিত করে, তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং আফরিনের সাথে দেখা করতে যায়, যার কাছে সে জানায় যে রাম মারা গেছে। আফরিন নিজেকে দোষারোপ করে এবং নূরকে জড়িয়ে ধরে। বিষ্ণু যখন অপমানিত হয়ে নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজেকে গুলি করেন, তখন নূর রামের কাছ থেকে একটি মেডেল পায়। আফরিনের সাথে ভারতের রাষ্ট্রপতি সেনাবাহিনীতে তার সুনাম পুনরুদ্ধার করেন। আফরিন মেহতার কাছে ক্ষমা চেয়েছে এবং পাকিস্তানের কারাগার থেকে ভারতের ১৮ জন বন্দীকে মুক্তি দিয়েছে বলে জানা গেছে। এটি হলো সীতারামম মুভির কাহিনী। এরপরে আমি যে মুভি সম্পর্কে তোমাদের জানাবো সেটি হলো মিস্টেরিয়াস আর সাসপেন্সে ভরপুর হিট দ্য ফার্স্ট কেস। এই মুভিতে অভিনয় করেছে আমার খুবই প্রিয় অভিনেতা, যার নাম রাজকুমার রাও। এখন আমি এই মুভি সম্পর্কে তোমাদের জানাবো। এই মুভির পরিচালক হলো শৈলেশ কোলানো এবং এই মুভিতে অভিনয় করেছে আমার ফেভারিট রাজকুমার রাও, সানিয়া মালহোত্রা, মিলিন্দ গুনাজি, দলীপ তাহিল ও অখিল আয়ার। এবং এই মুভির আইডিএমবি রেটিং হলো 2/5। ঠিক ২ বছর আগে তেলুগু ভাষায় তৈরি হয়েছিল হিট দি ফার্স্ট কেস। সে ছবির পরিচালক প্রায় সেই একই কাহিনী নিয়ে ২ বছর পরে একটি হিন্দি ছবি তৈরি করলেন। পরিচালক শৈলেশ কোলানু হয়তো তার হিন্দি ডেবিউয়ে ভালো নম্বর পাবেন ভেবে পরীক্ষিত বিষয় বেঁচেছিলেন, কিন্তু রাজকুমার রাওয়ের মতো দড় অভিনেতা কেন হিন্দি ভার্সনটি করতে রাজি হলেন সেটাই আজ জানার বিষয়। হিট দি ফার্স্ট কেস হিন্দি ও তেলুগু দুটো ভাষারই গল্প এক, শুধু ক্লাইম্যাক্সে গিয়ে খানিক অন্য খাতে বয়েছে হিন্দি ছবিটি। প্রেক্ষাপট তেলেঙ্গানা থেকে হয়েছে রাজস্থান, আর হোমিসাইড ইন্টারভেনশন টিমের দক্ষ অফিসার বিক্রম, যেই রোলটি করেছে আমাদের রাজকুমার রাও, তিনি দক্ষতার কারণে সে উপর মহলের সুনজরে থাকেন, কিন্তু বিক্রমের নিজের জীবনে অনেক সমস্যা রয়েছে। তার অতীত তাকে তাড়া করে বেড়ায়, যার ফলে সে মানসিক শারীরিক দুদিক থেকেই খানিক বেসামাল। এটি সাম্প্রতিক ট্রেন্ড, ওটিটি হোক কি বড় পর্দা, পুলিশ বা গোয়েন্দা অফিসারকে তার অন্ধকার অতীতের পিছু না ছাড়ার বিষয়টা নির্মাতাদের বেশ প্রিয় হয়ে দাঁড়িয়েছে এখনকার যুগে। বিক্রমের সঙ্গে ফরেন্সিক বিভাগের অফিসার নেহা, যে চরিত্রটি করেছেন সানিয়া মালহোত্রা, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে, কিন্তু নেহার কাছ থেকেও
নিজের অতীত লুকিয়ে রাখে বিক্রম। তার অসুস্থতা নিয়ে দুজনেরই চাপানোতরের ফলে কাজ থেকে ছুটি নিয়ে নিজের দেশের বাড়িতে চলে যায় বিক্রম। একদিন আচমকাই খবর পায় নেহাকে পাওয়া যাচ্ছে না। সেই রহস্যের সূত্র ধরে আসে আরো এক রহস্য। নেহা নিখোঁজ হওয়ার মাস দুয়েক আগে এক কলেজ পড়ুয়া প্রীতি নামক এক মেয়ে নিখোঁজ হয়ে যায়। বিক্রম বুঝতে পারে দুটো ঘটনার সূত্র একই সূত্রে বাঁধা। কাহিনী নন লিনিয়ার পদ্ধতিতে এগোনোর ফলে রহস্য ধরে রাখে হুডানয়েড ঘরানায় সন্দেহভাজন অনেকে। এর মধ্যেই নানা ঘটনায় বিক্রমের অতীতের ঝলক দর্শকের সামনে আসতে থাকে। টান টান ব্যাপারটা থাকলেও 133 মিনিটের ছবির কাহিনী মাঝে মাঝে দিগ্ভ্রষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ভালো গোল বেঁধেছে শেষে গিয়ে। কিছু ছবি দর্শকের আগ্রহকে বাড়িয়ে দেয়, শেষটায় জল ঢেলে দেয়। এই ছবিও তাই। তেলুগু ছবির ক্লাইম্যাক্সের থেকে আলাদা করতে গিয়ে বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছেন পরিচালক। সব প্রেমের যে ঘটনা তিনি দেখানোর চেষ্টা করেছেন তার ভিত্তিটাই তৈরি করতে পারেননি তিনি। ছবিতে রাজকুমার সানিয়ার প্রেমটাও জমেনি। ছবির শুরুতে একটা গান আর গোটা কয়েক দৃশ্যে ছাড়া সানিয়ার আর কিছুই করার ছিল না এই মুভিটিতে। দলীপ তাহিল, মিলন্দ গুনাজি, শিল্পা শুক্ল নিজেদের চরিত্রে যথাযথ অভিনয় করেছেন এবং তাদের চরিত্রগুলিকে যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। তবে রাজকুমার নিজের মতো করে খেলেছেন। তিনি স্বতঃস্ফূর্ত অভিনেতা, পরিস্থিতির ছাঁচে নিজেকে মানিয়ে নিতে পারেন। ভালো লেগেছে তার সহকারী রোহিতের চরিত্রে অখিল আইয়ারকে। দুজনের বন্ধুত্ব ছবির ভালো দিকগুলোর একটা। ছবিটিকে মজবুত করার উপাদান ছিল পরিচালকের হাতে, কিন্তু তার দায়সারা ভাব সেই সুযোগ নষ্ট করল। রাজস্থানকে প্রেক্ষাপট করলেও ছবির অধিকাংশ শট তার আগের ছবির মতোই। এমনকি তিনি চরিত্রের নামগুলো পর্যন্ত বদলালেন না। ওটিটি জমানায় দক্ষিণী ছবি দর্শকের হাতের নাগালে, তাই হিন্দি রিমেককে সেই উচ্চতায় নিয়ে যেতে না পারলে দর্শক ছবি দেখবেন কেন? তেলুগু ছবিটির দ্বিতীয় অধ্যায় হিট দি সেকেন্ড কেস এ মাসের শেষেই মুক্তি পাবে। হিন্দি ছবির শেষে স্পষ্ট করে দেওয়া হয়েছে এরও দ্বিতীয় ভাগ আসছে। আশঙ্কা একটাই, প্রথমটির মতো ভুলের পুনরাবৃত্তি তো আবার এই দ্বিতীয় মুভিতে হবে না। সেটাই আমাদের দেখার রয়ে গেল। ছবিটিতে অনেক ভুলভ্রান্তি থাকলেও ছবিটি কিন্তু দেখার মতো, এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব সবাই যেন এই মুভিটি দেখে। কারণ মিস্টিরিয়াস মুভি দেখতে যাদের ভালো লাগে তাদের এই ছবিটি অবশ্যই ভালো লাগবে। এবার চলে আসি আমি আমার প্রিয় অভিনেতা রাজকুমার রাওয়ের দিকে। এবার আমি তোমাদেরকে রাজকুমার রাওয়ের জীবনী সম্পর্কে কিছু তথ্য বলবো। রাজকুমার রাও 1984 সালের 31শে আগস্ট জন্মগ্রহণ করেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা হিসেবে। রাজকুমার হিন্দি চলচ্চিত্র জগতের নিজেকে একজন শক্তিমান অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। রাজকুমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন পুরস্কার অর্জন করেছেন। ভারতের হরিয়ানার গুরগাঁওয়ে রাজকুমারের জন্ম এবং সেখানেই তিনি বেড়ে উঠেছেন। রাজকুমার দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন এবং পরে অভিনয় নিয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে পড়াশোনা শেষ করেছেন। এরপর রাজকুমার মুম্বাইয়ে আসেন এবং পরীক্ষামূলক কাহিনীধর্মী সিনেমা লাভ, সেক্স और ধোঁকা, যেটা 2010 সালে মুক্তিপ্রাপ্ত হয়, সেই মুভি দিয়ে তার কর্মজীবন শুরু করেন। কয়েকটি সংক্ষিপ্ত ভূমিকাতে অভিনয়ের পর তার বড় সাফল্য আসে কাহিনীধর্মী চলচ্চিত্র কাইপোচে, যেটা 2013 সালে মুক্তি হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়ন পান। এরপর তিনি শহীদ আজমির জীবনী নির্ভর চলচ্চিত্র শহীদ, যেটা 2013 সালেই মুক্তি পায়, সেই মুভিতে অভিনয় করেন। এর জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা সমালোচক পুরস্কার লাভ করেন। রাজকুমার রাও ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে আহিরওয়াল পরিবারে জন্মগ্রহণ করে। গুরগাঁওয়ের SHSN সিদ্ধেশ্বর পাবলিক স্কুল থেকে স্কুল জীবন শেষ করে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আত্মারাম সনাতন ধর্ম কলেজ থেকে কলা বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন।
তিনি একসময়ে সিটিজ নিধি এবং দিল্লির শ্রী রাম কেন্দ্রে থিয়েটার করতেন। 2008 সালে সে ভারতে পুনেতে অবস্থিত ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে স্নাতক লাভ করে এবং মুম্বাইয়ে ফিরে আসে। রাজকুমার রাওয়ের প্রায় প্রত্যেকটি মুভি আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে। এবার তার মধ্যেও যেটি আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেই মুভিটির নাম হলো স্ত্রী। স্ত্রী মুভিতে তার অভিনয় আমার দুর্দান্ত লেগেছে এবং খুবই ভালো লেগেছে। তাছাড়াও আরেকটি মুভি যেটা আমার খুব ভালো লেগেছে রাজকুমার রাওয়ের, সেটা হলো শাদি মে জরুর আনা। এই মুভিটি কিন্তু মানুষকে একদম হতভম্বিত করে তুলেছিল। আমার তো খুবই ভালো লাগে। এখন তোমরা জানাবে তোমাদের কোন মুভিটি রাজকুমার রাও দ্বারা মানে অভিনীত সব থেকে বেস্ট। সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করে যেও। এবং এরপরে আমি আসবো আরো একটি নতুন মুভির ইনফরমেশন নিয়ে। তো সেই সম্বন্ধে আমি তোমাদের এরপরের ভিডিওতে জানাবো। এরপর আমি তোমাদের যে মুভি সম্পর্কে ইনফরমেশন দেব সেই মুভিটির পরিচালক হলো কিরণ রাও এবং এই মুভিটির নাম হলো লাপাতা লেডিস। এর সম্বন্ধে আমি তোমাদের আজ বিশদ জানাবো। কমেডি ও ড্রামা ঘরানার লাপাতা লেডিস সিনেমার ভেতর সচেতনভাবে তুলে ধরা হয়েছে বিভিন্ন সামাজিক বার্তা। আছে নারী শিক্ষা, পুরুষতান্ত্রিক সমাজ সংস্কৃতির গল্প। আড়ম্বরহীন কিন্তু যথেষ্ট স্নিগ্ধতার সিনেমাটিতে প্রায় অনেক আনকোড়া একঝাঁক অভিনেতা অভিনেত্রীর অভিনয় দর্শককে টেনেছে প্রবলভাবে। 4 থেকে 5 কোটি রুপি খরচ করে বানানো সিনেমাটি বক্স অফিস থেকে এখন পর্যন্ত আয় করেছে প্রায় 22 কোটির মতো। লাপাটা লেডিস দিয়ে দীর্ঘ প্রায় 13 বছর পর পরিচালনায় ফিরছেন কিরণ রাও। 122 মিনিটের একটি গল্পের ছুতোয় বললেন অসংখ্য গল্প, ব্যবহার করলেন অগুন্তি চিহ্ন ও রূপক। সংলাপের পড়তে পড়তে দ্বিতীয় সংলাপের আয়োজন করে তুললে ধরলেন আমাদের চেনা পরিচিত সমাজ, টেনে আনলেন পারিবারিক মেঘের আড়ালে লুকিয়ে থাকা একটি হাসিময় সূর্যকে। ঝকঝকে বলিউডি ধারার বাইরে লাপাতা লেডিস একটি অতি শক্তিশালী নীরবতার গল্প। লাপাতা লেডিসকেও একটি অতি স্বাভাবিক ডার্ক কমেডি বলা যায়। শুরুতে তারই অবতারণা করে কিরণ রাও টেনে আনলেন রোমান্টিকতা, ফ্যামিলি ড্রামার ভেতর একটু সাধারণ থ্রিলার যা শেষমেশ গড়ালো মন শীতল করে দেওয়া উপসংহারে। 2001 সালের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় দীপক কুমারের সঙ্গে বিয়ে হয় ফুলকুমারীর। বিয়ে পর্ব শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে ভুল করে অন্য পুরুষের স্ত্রীকে বাড়িতে নিয়ে যান দীপক। 2 সদ্য বিবাহিত নারীর হারিয়ে যাওয়া ও সংস্থানে ফিরে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই লাপাতা লেডিসের গল্প। আক্ষরিকভাবেই এটা হতে পারত দুজন হারিয়ে যাওয়া নারীর সংস্থানে ফিরে যাওয়ারই গল্প, কিন্তু পরিচালক কিরণ রাও গল্পটাকে প্রয়োজনীয় মশলায় ময়ান করে উপস্থাপন করেছেন বিবিধ স্যাটায়ারে। প্রতিটি দৃশ্যেই তিনি কোনো না কোনো উপাদানে সরাসরি কিংবা পরোক্ষভাবে আঘাত করেছেন সমাজকে, সমাজ ব্যবস্থাকেও, পুরুষের আচরণ কিংবা পুরুষতান্ত্রিক সংস্কৃতিকেও। এখানে লক্ষণীয় হলো 2 চরিত্রেরই নাম শুরুতে ফুল ও পুষ্পা দেখানো হয়। ট্রেনে যাত্রাপথে একই বগিতে আরো অনেক সদ্য বিবাহিত দম্পতিকে দেখা যায়। দীপকের পয়েন্ট অফ ভিউতে দেখানো হয় বিয়ের মূল লক্ষ্যই হচ্ছে যৌতুক আহরণ। কে কি পরিমাণ যৌতুক অর্জন করতে পারলো এ যেন পুরুষতত্ত্বের মানদণ্ড। অন্য যাত্রীদের বাক্যবাণে জর্জরিত দীপক তার স্টেশনে নেমে যাওয়ার সময় আপাত দৃশ্যে একটি ভুল করে বসে অন্যর বউকে নিজের বউ ভেবে বাড়ি ফেরে। অন্যদিকে পুষ্পা কিংবা জয়া যেন দীপকের পরিবারের একটি আয়নার মতো। তার বরাতে আমরা দেখি বউ শাশুড়ির সম্পর্ক, একই সঙ্গে তীব্র বেদনার্থ ছেলে বউটিকেও দেখি যে কিনা স্বামীর অবর্তমানে একেবারে নীরব হাসি ঠাট্টার সঙ্গিনী হিসেবে পুষ্পাকে পায়। ধীরে ধীরে তার ছবি আঁকার
লুকায়িত প্রতিভা দেখানো হয়। পারিবারিক ও সাংস্কৃতিক ব্যস্ততায় যে প্রতিভা ছিল ক্রমশ ক্ষীয়মান। আরেকটি দৃশ্যে দেখা যায় দীপকের মা তার শাশুড়িকে বলছেন, শেষ কবে আমরা আমাদের পছন্দের খাবার রেঁধে খেয়েছি। দীপকের পরিবারের নারী সদস্যদের যেভাবে পর্দায় উপস্থাপন করা হয়েছে তাকে একেবারে বাস্তবতা বিবর্জিত বলা যায় না। পরিবারে খাবার রান্না থেকে শুরু করে সব ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে যে পুরুষেরই পছন্দ ও ইচ্ছাকেই প্রাধান্য দেওয়া হয় এবং সেটিই যে একসময় নীতি হয়ে দাঁড়ায়, নানান সংলাপে ও সংকেতে সিনেমায় তুলে ধরেছেন কিরণ রাও। সিনেমাটিতে স্বনিপুণভাবে নারী চরিত্রগুলোর মধ্যকার সংলাপ ও বন্ধন দেখানো হয়েছে। নারীরাই নারীর শত্রু এমন ধারণা সিনেমায় সোশ্যাল মিডিয়ায় প্রায়ই আলোচিত হতে দেখা গেলেও এই সিনেমায় প্রকটভাবে উঠে এসেছে নারীরাই নারীর বন্ধু এবং যে কোনো নারীকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্য নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সিনেমায় ফুলকুমারীর হারিয়ে যাওয়ার পর স্টেশনে পরিচিত হয় মঞ্জু মাইয়ের সঙ্গে। সিনেমায় মঞ্জু মাই এমন এক চরিত্র যিনি স্বামী সন্তানের হাতে নিপীড়নের শিকার হয়েছেন। পরে নিজের মতো করে একটি চায়ের দোকান চালিয়ে একাই বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ফুলকে আশ্রয় দেন, তার কাজের জন্য পারিশ্রমিকেও দেন। আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকা কেন জরুরি সে সম্পর্কেও তাকে বোঝান। অন্যদিকে জয়া অন্য নারীদের বোঝায় যে নিজের জন্য পছন্দের খাবার রান্না করা যায়, নিজের জন্য ছবি আঁকা যায়। ফুলকুমারীর ছবি এঁকে সেটি দিয়ে নিখোঁজ পোস্টার না বানালে হয়তো ফুলকে কখনো খুঁজে পাওয়া যেত না। সিনেমায় কিরণ রাও দুটি গোত্রের পুরুষ সদস্যকে এখানে উপস্থাপন করেছেন। প্রথম গোত্রের পুরুষটি সহযোগী মনোভাবের, আর কোনো প্রবঞ্চ নেই, যৌতুকের প্রয়োজনীয়তা নেই। সে তার সঙ্গিনীকে ভালোবাসে, যে কোনো মূল্যে সে তার সঙ্গিনীর পাশে থাকতে চায়। আর দ্বিতীয় গোত্রের পুরুষটি জাহেল, পীড়ক, অভদ্র ও স্বার্থপর। সে তার বিবাহিত বউকে আঘাত করতে দ্বিধা করে না। কিরণ রাও অত্যন্ত নিপুণ কারিগরের মতো উভয় পক্ষের পুরুষকে উপস্থাপন করে দেখিয়েছেন। একজন নারীর সফল হওয়ার পেছনে পুরুষের ভূমিকাও কি অসাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে সেটাও তিনি এই মুভিতে দেখিয়েছেন। কিরণ রায়ের সিনেমায় পথ হারানো নারীরা আবার পথ ফিরে পেয়ে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে পারলেও সিনেমার বাইরে আমাদের স্বাভাবিক সমাজের রাস্তায় কজন নারী ফিরতে পারছেন নিজেদের মন মতো গন্তব্যে? এই প্রশ্নটুকু সচেতনে উত্থাপন করতে পেরেছেন কিরণ রাও। স্বপ্নের পথ খোলা থাকেই সেখানে আনাগোনার জন্য নারীদের প্রয়োজন নীরব না থেকে প্রশ্ন করা এবং বাইরে পা ফেলার সাহস রাখা। ফুলকুমারী চরিত্রে নিত্যাংশী গোয়েল ও দীপক কুমার চরিত্রে স্পর্শ শ্রীবাস্তব দুর্দান্ত অভিনয় করেছেন। জয়া পুষ্পা রানী চরিত্রে প্রতিভা রত্নাকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। এর আগে জি টিভির কুরবান হুয়া সহ আরো কয়েকটি ধারাবাহিক অভিনয় করে পরিচিত পেয়েছিলেন 23 বছরের প্রতিভা। অভিনয় করেছেন বলিউডের মায়েস্ট্রো সঞ্জয় লীলা বানসালির হীরামান্ডি সিরিজে। তবে ইন্সপেক্টর শ্যাম মনোহর চরিত্র অভিনয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় তুলে দিয়েছেন রবি কিষান। গুঞ্জন শোনা যাচ্ছিল এই চরিত্রে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছিলেন খোদ আমির খান নিজেই, কিন্তু অডিশনে আমিরকে পেছনে ফেলে চরিত্রটি ভাগিয়ে নেন রবি। হতাশ করেননি কোনোভাবেই, তার শক্তিশালী অভিনয় দারুণভাবে টেনে নিয়ে গেছে সিনেমার গল্পকে। রাম সম্পাতের মিউজিকে সিনেমার বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন স্লামডগ মিলিয়নের খ্যাত গায়ক সুখবিন্দর সিং। সজনী গানে মন মাতিয়েছে আমাদের সবার প্রিয় অরিজিৎ সিং। গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও সোনা মহাপাত্র। রটেন টমেটোজ শতভাগ ফ্রেশ স্কোর এবং আইএমডিবিতে প্রায় 9,000 দর্শকের ভোটে 8.5 রেটিং পেয়েছে এই সিনেমাটি। এই সিনেমাটি সত্যি খুবই মনোমুগ্ধকর এবং আমি সবাইকে অ্যাপিল করব সবাই যাতে একবার হলেও এই মুভিটি দেখে এবং এই মুভিটি তাদের কেমন লাগলো সেটা যেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানায়। ধন্যবাদ। যেহেতু পরিচালক কিরণ রাও আমার খুবই ফেভারিট, সেই জন্য আমি কিরণ রাওয়ের সম্পর্কে কিছু তথ্য তোমাদের জানিয়ে যাব। কিরণ রাও 7ই নভেম্বর 1973 সালে বেঙ্গালুরুর একটি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক পিতামহ যে রামেশ্বর রাও ছিলেন একজন ওয়ানাপার্থীর রাজা। তিনি কলকাতায় বেড়ে ওঠেন, যেখানে তিনি লরেটো হাউস এবং লা মার্টিনারি
কলকাতায় উপস্থিত ছিলেন। 1992 সালে তার বাবা কলকাতা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তিনি মুম্বাইয়ে স্থানান্তরিত হন। তিনি 1995 সালে অর্থনীতি বিষয়ে স্নাতক করেন মুম্বাইয়ের সোফিয়া কলেজ ফর উইমেনে থেকে। তিনি 2 মাসের জন্য সোফিয়া পলিটেকনিকে সামাজিক যোগাযোগ মাধ্যম কাজ করেন, কিন্তু তারপর দিল্লি চলে যান। তিনি নয়াদিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া কে মাস কমিউনিকেশন রিসার্চ সেন্টারে থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়াদ্রি তার প্রথম মাতৃক চাচাতো বোন। তিনি যেসব মুভি পরিচালনা করেছেন তার মধ্যে ধোবিঘাট, যেটি 2010 সালে রিলিজ হয়েছিল, এবং সহ-পরিচালক হিসাবে তিনি লাগান ওয়ান্স আপন এ টাইম করেছিলেন, মনসুন ওয়েডিং করেছিলেন, সাথিয়া করেছিলেন, স্বদেশ, উই দি পিপল করেছিলেন। এগুলো কিন্তু সবই নামকরা মুভি। নেক্সট যে মুভিটি সম্পর্কে আমি তোমাদের জানাবো, সেই মুভিটি আমার পার্সোনালি ভীষণ 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 ফেভারিট অ্যাক্টর নানি এতে পারফর্ম করেছে। আর এই মুভিটি দেখে আমি প্রচন্ড পরিমাণে ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমার খুবই ভালো লেগেছিল মুভিটি। এই মুভিটির নাম হাই নান্না, যার অর্থ হাই পাপ্পা। আমার খুব ভালো লেগেছে মুভিটি, এবং এই মুভিটির কাহিনী আমি তোমাদের সামনে এখন প্রস্তুত করব। হাই নান্না হলো সৌরজুর্ভ পরিচালিত 2023 সালের ভারতীয় তেলুগু ভাষার প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটিতে নানি ও মৃণাল ঠাকুরের পাশাপাশি অভিনয় করেছেন কিয়ারা খান্না, প্রিয়দর্শী, পুলিকোন্ডা, অঙ্গদ বেদি এবং বিরাজ অশ্বিন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন হেসাম আব্দুল ওয়াহাব। সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা পরিচালনা করেছেন সানু ভার্গিস এবং প্রবীণ আহন্নি। এই মুভির সঙ্গীত কিন্তু খুবই শ্রুতিমধুর এবং আমার প্রচন্ড ফেভারিট। আমার খুবই ভালো লাগে এই মুভির সঙ্গীত। হাই নান্না 2023 সালের 7ই ডিসেম্বর মুক্তি পেয়েছিল এবং সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছিল। ছবিটি বিশ্বব্যাপী 72 কোটিরও বেশি আয় করে বক্স অফিসে সাফল্য অর্জন করেছে। সিস্টিক ফাইব্রোসিসে আক্রান্ত 6 বছর বয়সী মেয়ে মাহিকে নিয়ে মুম্বাইয়ে নিজের স্টুডিওতে বিখ্যাত ফ্যাশন ফটোগ্রাফার বিরাজ। মায়ের ব্যাপারে কৌতূহলী মাহি তার গল্পের প্রতিশ্রুতি অর্জন করে যদি সে তার ক্লাসে শীর্ষে থাকে। বিরাজ দেরি করে, ফাটল সৃষ্টি করে, মাহি নিখোঁজ হয়, কিন্তু জ্যোৎস্না তাকে বাঁচিয়ে দেয়। জ্যোৎস্না এবং মাহি দুজনেই বিরাজকে বর্ষার গল্প বলতে বাধ্য করে। কুন্নরে বর্ষার প্রেমে পড়ার কথা মনে পড়ে বিরাজের। তারা বিয়ে করে, কিন্তু তার বাবা মায়ের ব্যর্থ সম্পর্ক এবং বিবাহ বিচ্ছেদের কারণে বাবা মায়ের প্রতি বর্ষার ঘৃণা তাদের সম্পর্ককে চাপে ফেলে। মাহির জন্মের ফলে তার সিস্টিক ফাইব্রোসিস প্রকাশ পায়, যার ফলে বিরাজকে বিয়ে এবং মাহিকে গর্ভধারণের জন্য বর্ষার কাছ থেকে আরো চাপ ও অনুশোচনা দেখা দেয়। তর্ক করতে গিয়ে এই দুই দম্পতি দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার পরে বর্ষার স্মৃতি মুছে ফেলার পরে তার মা বিরাজকে মাহির সাথে ছেড়ে চলে যেতে বাধ্য করে। তারপরে জানা যায় যে বর্ষা আর কেউ নয় এবং বিরাজ তাকে গন্ধ থেকে ছুঁড়ে ফেলার জন্য বর্ষা নামে তার নাম দিয়ে গল্পটি বর্ণনা করেছেন। মাহি এবং জ্যোৎস্নার বন্ধন আরো মজবুত হতে শুরু করে এবং বিরাজ এটি বুঝতে পেরে গোয়ায় আকস্মিক ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জ্যোৎস্না গোয়ায় মাহির জন্মদিনের পরিকল্পনা করে। বিরাজের ভুলে যাওয়ার বিষয়টি উন্মোচন করার সাথে সাথে মারামারি এবং সংবেদনশীল সিকোয়েন্সগুলির ফলাফল মাহি, প্লুটো, বিরাজ এবং জ্যোৎস্না একসাথে একটি ক্ষণস্থায়ী কিন্তু ললিত মুহূর্ত ভাগ করে নেন। জ্যোৎস্নার বিয়ের কাছাকাছি আসার সাথে সাথে মাহি জ্যোৎস্নার প্রতিশ্রুত
সারপ্রাইজের জন্য আকুল হয়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের আগে মাহি সিস্টিক ফাইব্রোসিসের সমস্যায় পড়েন এবং তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা বলেছেন বিরাজের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, যা তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে। বিয়ের সময় জোসনার বাবা এটি বন্ধ করে দেন, যার ফলে দ্বন্দ্ব দেখা দেয় এবং বিরাজের সমস্যা সম্পর্কে জোসনার সাথে কথা বলে। তারপর জোসনা বিরাজ এবং মাহিকে দেখতে হাসপাতালে ছুটে যায়। মাহিকে বাঁচানোর জন্য বর্তমানে ফুসফুস প্রতিস্থাপনের প্রয়োজন। জোসনার বাগদত্তা সমস্যাটি সম্পর্কে জানেন এবং এটি বোঝেন, তাই তিনি এবং তার পরিবার এবং বন্ধুরা মাহিকে বাঁচানোর জন্য একটি অপারেশন করেন, যা বিরাজকে বিস্মিত এবং উদ্বিগ্ন করে তোলে। মাহির অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি বেঁচে গেছেন। বিরাজ এবং জোসনা পরে মিলিত হন এবং পুনরায় মিলিত হন। অস্ত্রোপচারের কয়েক বছর পর বড় হওয়া মাহি তার জীবন সম্পর্কে একটি গান গেয়ে চলচ্চিত্রটি শেষ করে এবং শ্রোতাদের আনন্দের সাথে তাকে প্রশংসা করে। 2023 সালের 1 জানুয়ারি ভাইরা এন্টারটেইনমেন্ট তাদের প্রথম প্রযোজনা চলচ্চিত্রের ঘোষণা দেয়, যেখানে নানি এবং মৃণাল ঠাকুর অভিনয় করেছেন এবং অভিষেককারী পরিচালক সৌজর্ভ, সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর সুরকার হেসাম আব্দুল ওয়াহাব, চিত্রকাহু শানু ভার্গিস, সম্পনা প্রবীণ, অ্যান্টনি এবং শিল্প পরিচালককে জ্যোতিষ শঙ্কর ক্রু হিসাবে রয়েছেন। শুরুতে এটির শিরোনাম ছিল নানি 30 সীতারামম। এরপরে এটি ঠাকুরের দ্বিতীয় তেলুগু চলচ্চিত্র। মার্চের শেষের দিকে অঙ্গদ বেদিকে তার প্রথম তেলুগু ছবিতে অভিনয়ের জন্য ঘোষণা করা হয়েছিল। এপ্রিলের শেষের দিকে শোনা গিয়েছিল শ্রুতি হাসানও নাকি এই ছবিতে অভিনয় করতে চলেছেন। 13 জুলাই নান্না শিরোনাম প্রকাশিত হয়েছিল। নানি পারিশ্রমিক হিসাবে 22 কোটি টাকা পেয়েছেন বলে জানা যায়। প্রিন্সিপাল ফটোগ্রাফি 2023 সালের ফেব্রুয়ারিতে হায়দ্রাবাদে প্রথম শিডিউল দিয়ে শুরু হয়েছিল। দ্বিতীয় শিডিউল শুরু হয়েছিল মুম্বাইয়ে। তফসিল শেষ হয় 31 মে। তৃতীয় শিডিউলের শুটিং হয়েছিল রামোজি ফিল্ম সিটিতে। ঠাকুর 27 জুলাইয়ের মধ্যে শিডিউলের জন্য তার অংশগুলি শেষ করেছিলেন। সেপ্টেম্বর কুন্নরে চতুর্থ শিডিউল শুরু হয়। শিডিউলটিতে একটি গানের সিকোয়েন্স ছিল বলে জানা গেছে। সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন হেসাম আব্দুল ওয়াহাব, সৌজর্ভ এবং নানির সাথে তার প্রথম সহযোগিতায়। অডিও সত্যটি সিরিজ দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল। 2023 সালের 18 ডিসেম্বর সম্পূর্ণ 10 গানের অ্যালবামের আগে সামাই আম্মা, গাজু বম্বা, আম্মাদি, ওরিয়াম্মা এবং ঈদে ঈদে গানগুলি একক হিসাবে প্রকাশিত হয়েছিল। ওয়াহাব কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চলচ্চিত্রটির ব্যাকগ্রাউন্ড স্কোর পুনরায় রেকর্ড করেছিলেন, যার ফলে এটি প্রথম ভারতীয় চলচ্চিত্র হয়ে ওঠে। হাই নান্না তামিল, মালায়ালাম, কন্নড় এবং হিন্দি ভাষায় ডাবিং সংস্করণ সহ 2023 সালের 7 ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটি প্রাথমিকভাবে 2023 সালের 21 ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল, তবে পরে সালার এবং ডানকির সাথে সংঘর্ষ এড়াতে 7 ডিসেম্বর 2023-এ স্থানান্তরিত করা হয়েছিল। রিভিউ অ্যাগ্রিগেটর ওয়েবসাইট রোটেন টমেটোজে 6 জন সমালোচকদের পর্যালোচনায় 100% ইতিবাচক সম্মতি পেয়েছিল এই মুভিটি। এই মুভিটির গড় রেটিং 6.7 আউট অফ 10। দ্য টাইমস অফ ইন্ডিয়ার পল নিকোদেমাস 5-এ 3.5 স্টার দিয়েছেন এবং লিখেছেন, সিনেমায় যারা হৃদয় এবং আত্মার মিশ্রণ খুঁজেছেন তাদের জন্য হাই নান্না অবশ্যই দেখতে হবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রঘুবন্দী দিয়েছেন 5-এ 3 স্টার এবং লিখেছেন, নানি এবং মৃণাল ঠাকুর একটি হাই ইমোশনাল ড্রামায় অভিনয় করেছেন, যা আপনাকে অভিনেতার চার্জটির কথা মনে করিয়ে দেবে। ওটিটি প্লের আওয়াদ মোহাম্মদ 5-এ 2.5 স্টার দিয়েছেন এবং লিখেছেন, হাই নান্না একটি রুটিন এবং ধীরগতির পারিবারিক নাটক
যা শেষ আধা ঘন্টায় কাজ করে। এনটিভি 5-এ 2 স্টার দিয়ে লিখেছেন, রূপকথার মতো বলার চেষ্টা করতে গিয়ে পরিচালক সর্বজনীন শ্রোতাদের সাথে সমানভাবে সংযোগ স্থাপনকারী সংবেদনশীলতা খুঁজে পেতে ব্যর্থ হন। অতএব যারা নিয়মিতভাবে ক্যান্ডি ফ্লক্স বিনোদন খুঁজেন তাদের জন্য সিনেমা একটি পছন্দ হিসেবে রয়ে গেছে। হিন্দুস্তান টাইমসের নিশিতা ন্যায়পতি লিখেছেন, সূর্যবের প্রথম চলচ্চিত্রটি একটি আবেগময় নাটক, যা তার অভিনয় এবং গল্প উভয় দিয়েই আপনার হৃদয় কেড়ে নেবে। দ্য হিন্দুর সঙ্গীতা দেবী ডুন্ডু লিখেছেন, সূর্যবের নাটকটি জীবনের চেয়ে বড় অ্যাকশন বিনোদনের মধ্যে একটি স্তব্ধিদায়ক। ফিল্ম ক্যাম্পেনিয়নের রাম ভেঙ্কট শিকর লিখেছেন, হাই নান্না তার দুর্বল অংশগুলি কিছু শক্তিশালী সংবেদনশীল মুহূর্তের সাথে পূরণ করে এবং কিছু দিক থেকে এটির সাথে সন্তুষ্ট না হওয়ার পরেও এটি এমন একটি গল্প যা সংবেদনশীল স্তরে বেশিরভাগ ক্ষেত্রে সন্তোষজনক। এবার যেহেতু নানি আমার বেস্ট অ্যাক্টর, এবার আমি নানি সম্বন্ধে কিছু তোমাদের ইনফরমেশন দেব। নানি জন্মগ্রহণ করেছিলেন 1984 সালের 24শে ফেব্রুয়ারি নবীন বাবু ঘান্টা হিসেবে, একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, সহকারী নির্দেশক, উপস্থাপক এবং আরজে। তিনি মূলত তেলুগু চলচ্চিত্রের কাজ করার জন্য বিশেষভাবে পরিচিত। যদিও তিনি কিছু সংখ্যক তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন, তিনি ভক্তদের কাছে ন্যাচারাল স্টার নামেও পরিচিত। তার অভিনীত দশেরা মুভিটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কার কোন মুভিটি তার নানির অভিনীত ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবে। 2008 সালে রোমান্টিক কমেডি ধাঁচের চলচ্চিত্র আন্তা চাম্বা নিয়ে নানির অভিষেক হয়, যেটি বক্স অফিসে হিট হয়েছিল। এরপর রাইড, যেটা 2009 সালে রিলিজ হয়, এবং ভিমলি কাবাডি জাট্টু, যেটা 2010 সালে রিলিজ হয়। আলা মোদাইলান্দিনী 2011-তে রিলিজ হয় এবং পিল্লা জামিনদার 2011-তে রিলিজ হয়, ও এগা নামে একটি মুভিও 2011-তে রিলিজ হয়। ইয়ে তো ভেল্লি পেয়ে নিধি মানসু 2012-তে রিলিজ হয়। ভালে ভালে মাগাদি ভই 2015-তে রিলিজ হয়। ইয়াভেদে সুব্রামণিয়াম 2015-তে রিলিজ হয়। কৃষ্ণাগাড়ি ভিড়া প্রেমা গাধা 2016-তে রিলিজ হয়। জেন্টলম্যান 2016-তে রিলিজ হয়। নেনু নোকাল 2017-তে রিলিজ হয়। নিন্নু কড়ি 2017-তে রিলিজ হয়। মিডল ক্লাস আইয়াব্বি 2017-তে রিলিজ হয়। জার্সি 2019-এ রিলিজ হয় এবং গ্যাং লিডার 2019-এর মতো বসবাসফল চলচ্চিত্র অভিনয় করেন। নানি অভিনীত সানিবারাম মুভিটি আমার প্রচন্ড ভালো লেগেছে। সানিবারাম মুভিটিও তোমাদের একবার দেখা উচিত। যে মুভিটি দেখানো হয়, প্রতি শনিবারেই নানি কারো উপর ক্ষোভ থাকলে তার উপর হাবি হয় এবং তার সাথে মারপিটে জড়িয়ে পড়ে, এবং সে কিন্তু হাফ দাড়ি কাটে এবং হাফ দাড়ি না কেটেই সেই মারপিটগুলো করে। এই মুভিটিও বেস্ট ইন্টারেস্টিং, এটিও তোমরা দেখে নিতে পারো। 2013 সালে নানি দি ফর দোপিদি নামে চলচ্চিত্র প্রযোজনা করে, যেটি বক্স অফিসে সাফল্য লাভ করে। 2018 সালে ইড্ডাভিলিউ নামে চলচ্চিত্র প্রযোজনা করে, যেটি সমালোচকদের প্রশংসা কুড়ায় এবং ব্যবসায়িক দিক থেকে প্রচুর প্রচুর সাফল্য লাভ করে। 2020 সালে হিট দ্য ফার্স্ট কেস একটি চলচ্চিত্র প্রযোজনা করেন তিনি। 2018 সালে তিনি জনপ্রিয় আপাতবাস্তব টেলিভিশনে অনুষ্ঠান বিগ বস তেলুগু এর দ্বিতীয় সিজন উপস্থাপনা করেন। তিনি ইয়েতো পেল্লিভিওনিধি মানাসু চলচ্চিত্রের জন্য নন্দী পুরস্কার সেরা অভিনেতা লাভ করেন। এছাড়াও তার ভালে ভালে মাগাদি ভই চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা সমালোচক লাভ করেন। তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে 2বার মনোনয়ন লাভ করেন, ভালে ভালে মাগাদি ভাই এবং জেন্টলম্যান চলচ্চিত্রের জন্য। এই ছিল আমার 5টি মুভি সম্পর্কে টোটাল ইনফরমেশন। আশা করব তোমরা প্রত্যেকটি মুভি মনোযোগ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে দেখার চেষ্টা করবে এবং আমাকে অবশ্যই জানিয়ে যাবে কার কোনটি মুভি ভালো লাগলো এবং কেন এবং কোন জায়গাটাই বেশি ভালো লাগলো, সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর অবশ্যই 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 আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যে বেল আইকনটি আছে ওটাকে দাবিয়ে দিবে, যাতে আমি কোনো মুভি ইনফরমেশন যদি পোস্ট করি তাহলে তোমাদের চ্যানেলে সরাসরি সেই পোস্টটি চলে যায় এবং তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে এগিয়ে রাখো এবং আমার ভিডিওগুলো বেশি 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 করে শেয়ার করো, এটাই আমি আশা রাখবো। এবং তোমাদের ভালোবাসা না ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। সো তোমাদের ভালোবাসার প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে আমার দরকার আছে এবং তোমাদের ভালোবাসা পেলেই আমি হয়তো ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো এবং একজন সফল ইউটিউবার হিসাবে চিহ্নিত হতে পারবো। ধন্যবাদ।